আমাকে ছেড়ে যাস না বাবা, আমি কি নিয়ে বাঁচবো তখন? আমার যে একটাই তুই, তুই ছাড়া আর কেউই নাই রে বাবা, দয়া করে আমাকে ছেড়ে যাস না কোথাও। সুপ্রিয়া দেবীর জ্ঞান ফিরতেই কেমন পাগলের মতো বিহেভ করতে শুরু করে দিয়েছেন। শত চেষ্টা করেও মাকে শান্ত করতে পারছে না পীযূষ। আর পীযূষের অসহায়ত্ব এমার্জেন্সি কেবিনের দরজায় দাঁড়িয়ে চাক্ষুষ করছে অনুশ্রী। সুপ্রিয়া দেবীকে থামাতে ডাক্তার আবার কড়া ডোজের ঘুমের ইঞ্জেকশন দিলেন। কিছুক্ষণের মধ্যে সুপ্রিয়া দেবী শান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। পীযূষকে সাথে নিয়ে ডাক্তার কেবিনের বাইরে এলেন। দরজার কাছে এসে দাঁড়িয়ে বললেন, মাত্রাতিরিক্ত মানসিক আঘাত পেয়ে ওনার এই মুহূর্তে মানসিক ব্যালেন্স হারিয়ে গিয়েছে। এই মুহূর্তে মানসিকভাবে পুনরায় আঘাত পান এমন কোনো কাজ করা যাবে না। সময় দিতে হবে ওনার পিছনে। শারীরিক ও মানসিকভাবে যত্ন নিলেই তাড়াতাড়ি রিকভার করবেন। সব সময় মনে রাখবেন, উনি যে কাজটা পছন্দ করছেন না বা করেন না, কখনোই যেন সেই কাজ ওনার সামনে না করা হয়। এমন যদি হয় তাহলে নেক্সট টাইম ওনাকে বাঁচানো সম্ভব হবে না। পীযূষ ডাক্তারের কথায় মাথা নেড়ে সাই জানালো। ওদিকে দরজার এপাশে দাঁড়িয়ে সমস্ত কথাই শুনল অনুশ্রী। চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল অমনি। দুঃখে কষ্টে বুকের ভিতরটা ভার হয়ে পাথরে পরিণত হলো নিমেষেই। কত কি ভেবে এসেছিল এখানে। শাশুড়ির সেবা যত্ন করবে, পীযূষের পাশে ঢাল হয়ে দাঁড়াবে, ধীরে ধীরে শাশুড়ি নামক মায়ের মনে জায়গা করে নেবে পাকাপোক্তভাবে। কিন্তু না, সব স্বপ্ন শেষ হয়ে গেল। বর্তমানে যা অবস্থা, পাশে থাকা তো দূর, সামনে গিয়ে একটিবার চোখের দেখাও দেখে আসতে পারবে না। কারণ সুপ্রিয়া দেবী অনুশ্রীকে মন থেকে অপছন্দ করেন। যদি সামনে গিয়ে দাঁড়ায়, সে না জানি কতটা মানসিক আঘাত পাবেন। না না, কিছুতেই অনু এটা করতে পারে না। ওড়না দিয়ে চোখের জল মুছে চুপচাপ সরে যায়। সিদ্ধান্ত নেয় সেও তার দিদির মতো বাবা মায়ের কাছে ফিরে যাবে। এই মুহূর্তে শহরটা বড্ড বেশি বিষাক্ত হাওয়ায় পরিপূর্ণ মনে হচ্ছে তার কাছে। শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে, বড্ড বেশিই কষ্ট। ঘড়ির কাঁটায় রাত্রি তখন 10টার ঘরে। সবুজে ঘেরা বাড়িটির চতুর্পাশে রং বেরঙের আলোকসজ্জায় সজ্জিত ঝাউগাছগুলিকে বড্ড বেশি সুন্দর দেখাচ্ছে। পাঁচিলের পাশ দিয়ে স্ট্রিট লাইটের লালচে আলোয় রাস্তা দৃশ্যমান। দেবর্ষী তার ঘরের ব্যালকনিতে এসে রাতের নিঝুম পরিবেশটা এক আকাশ সমান বেদনা বুকে চেপে উপভোগ করছে। ঠিক এমন সময় একটা মিষ্টি কণ্ঠস্বর কানে ভেসে এলো। ভেতরে আসতে পারি ডাক্তারবাবু? হঠাৎ আমার ঘরে? কাল চলে যাব, তাই আপনার সাথে একটু আলাপ করতে এলাম। বলো, কি বলতে চাও? আপনার কিছু জিজ্ঞেস করার নেই আমার কাছে? এক সময় ছিল, কিন্তু আজ আর ইচ্ছে নেই। তনুশ্রী দেবর্ষীর দুচোখে দুঃখের কালো ছায়া অনায়াসেই যেন পড়ে নিল। মেয়েদের একটা অদ্ভুত শক্তি হয়, কেউ তার দিকে ঠিক কেমন নজরে তাকাচ্ছে, সে তার সেই অদ্ভুত শক্তি দিয়েই বুঝে ফেলার ক্ষমতা রাখে। সেদিন বাগানে যখন তনুশ্রী সকালে বিলাস করছিল, তখনই ওর সিক্স সেন্স ওকে জানান দিচ্ছিল কেউ তার চোখের তৃষ্ণা মিটাচ্ছে ওকে দেখে দেখে। আলতো আলতো চোখ খুলে দেবর্ষীকে দেখতে পেয়েছিল। চোখে এক রাশ মুগ্ধতা নিয়ে অপলক নয়নে ওকে দেখে যাচ্ছে। সেদিন ততটা গুরুত্ব না দিলেও পরবর্তীকালে দেবর্ষীর কথাবার্তা ও কেয়ারগুলোতে ঠিকই বুঝেছিল ডাক্তারবাবু ওর প্রতি দুর্বল হয়েছেন। মনে মনে নিজের কথাগুলো সাজিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কিন্তু আমার তো আপনাকে জানাতে ইচ্ছে করছে। আচ্ছা, ঠিক আছে, বলো। কফিটা শেষ করে মগটা পায়ের কাছে ফ্লোরে রেখে তনু একটা লম্বা দম ভরল বুকের মাঝে। তারপর রুদ্রের সাথে দেখা হওয়া থেকে শুরু করে ওদের বিয়ের কাহিনী, তারপর পাখির মা হওয়া, রুদ্রের ভালোবাসার চাদরে নিজেকে জড়ানো, শেষমেশ ওকে যেভাবে অপমান করে ভুল বুঝে রুদ্র বাড়ি থেকে বের করে দিয়েছিল, সবটা খুলে বলল। দেবর্ষীও নির্বাক শ্রোতা হয়ে সবটুকু শুনল। তনুশ্রী থামতেই প্রশ্ন করল, তাহলে কি আবার ফিরে যাবে রুদ্রের কাছে? বর্তমানে পায়ে যে অদৃশ্য শেকল আমি নিজের হাতে পড়েছি, তা ভেঙে বেরোবার সাধ্য আমারও নেই। যদি দ্বিতীয়বার সুযোগ পাও জীবনে কাউকে ভালোবাসার, কাউকে পাশে পাওয়ার, তখন কি করবে? প্রথমত, আমার হৃদয়টা কোনো খাদ্য সামগ্রী নয় যে কেটে কেটে সবাইকে বিলিয়ে বেড়াবো। আর দ্বিতীয়ত, মানুষটা আমাকে যতটা ভালোবাসে
তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ আমি তাকে ভালোবাসি। তাই দ্বিতীয়বার কাউকে সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আসি ডাক্তারবাবু, ভালো থাকবেন। আর হ্যাঁ, চোরাবালিতে ইমারত গড়ার স্বপ্ন ছেড়ে দিয়ে শক্ত মাটিতে ইমারত গড়ার চেষ্টা করুন। জানেনই তো চোরাবালিতে ভিত কোনোদিনও শক্ত হয় না। আন্টির খেয়াল রাখবেন, উনি আপনাকে অনেক বেশি ভালোবাসেন। ওনার ভালোবাসার মূল্য দিতে হলেও একবার নিজের জীবনটাকে গুছিয়ে নিন। পুনরায় অশেষ ধন্যবাদ আমাকে নতুন জীবন দান দেওয়ার জন্য। আসি। তনুশ্রীর যাওয়ার পানে দেবর্ষী অপলক তাকিয়ে রইল। প্রত্যেকটা কথার ভাঁজে ভাঁজে মেয়েটা ওকে বুঝিয়ে দিয়ে গেল ও পরের ঘরের বউ। অন্যায্য চাওয়া কোনোদিনও পূরণ হয় না। ইতিমধ্যেই কেটে গিয়েছে মাঝখানে গোটা এক সপ্তাহ। নীলিমা আগের থেকে অনেকটাই সুস্থ। তনুশ্রী আর অনুশ্রী দুই বোন মিলে মায়ের এতটাই সেবা যত্ন করছে যেন মনে হচ্ছে ছোট্ট বাচ্চাটি। ওদিকে সনাতন নাতি নাতনি আসার খুশিতে প্রায় সময় আবেগী হয়ে পড়ছেন। মেয়েদের খাবারে কি লাগবে তার পূর্ণ তদারকি তুলে নিয়েছেন তনুর মামি নিজ হাতে। বহুদিন বাদে দুই দিদিকে পেয়ে বিপুল আনন্দে আত্মহারা। তার উপর যখন শুনেছে দিদি বেবি আনছে, মামা হওয়ার খুশিতে মাটিতে পা পড়ছে না তার। তনুশ্রী বাড়িতে আসার পর কেউ আর অতীত নিয়ে কোনো রকম আলোচনায় বসেনি, কারণ সনাতন চান না তার মেয়ে আবার সেই দুঃখে ভরা অতীত মনে করে কষ্ট পাক। ঠিক এমনই এক আনন্দমুখর রাত কেটে সকাল হতেই সনাতনের বাড়ি বিষাদের ছায়ায় গমগমে হয়ে উঠল। সকাল তখন প্রায় 8টা। বাড়ির গেটের সামনে একটা ব্যাগ হাতে এক পরিচিত মুখকে দাঁড়িয়ে থাকতে দেখে সনাতনের মেজাজ বিগড়ে গেল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, তুমি এখানে কি চাই? আমার মেয়েকে এত কষ্ট দিয়েও তোমার শান্তি হয়নি, হ্যাঁ? কেন এসেছো এখানে? তনুকে ডাকুন, ওর সাথে আমার কথা আছে। না, তনু আসবে না, ওর সাথে তোমার কোনো কথা নেই। সকালবেলায় উচ্চস্বরে সনাতনকে কথা বলতে শুনে একে একে বাড়ি থেকে বেরিয়ে এলো সবাই। তখনও উঠোনে দাঁড়িয়ে রুদ্রের সঙ্গে বাগবিতণ্ডা চলছে সনাতনের। তনু বাইরে আসতেই রুদ্র গিয়ে দাঁড়ালো তার সামনে। কোল থেকে ঘুমন্ত পাখিকে তনুর কোলে তুলে নিল। হাতের লাগেজ ব্যাগটি তনুর পায়ের কাছে রেখে বলল, সমস্যা তো আমাকে নিয়ে, তাই না? তাহলে আমার মেয়েটা মাহারা হবে কেন? তার মা যেখানে থাকবে সেও সেখানেই থাকবে। তাই পাখিকে তার মায়ের কাছে বুঝিয়ে দিতে এসেছিলাম। বলেই হনহন করে বেরিয়ে গেল বাড়ির বাইরে। কিছুক্ষণ বাদে গাড়ির শব্দ শুনতে পাওয়া গেল। ওদিকে বিস্ময়ে তনুসহ বাড়ির সবাই হতবাক। তনুর হতভম্ব মুখটা গাড়ির মিররে রুদ্র দেখে মুচকি হাসি দিয়ে বলল, কিভাবে ভাবতে পারলে তুমি? তোমায় আমি ছেড়ে দেব? আমার স্ত্রী আর অনাগত সন্তান আমার থেকে দূরে থাকবে, আমি সেটা কখনোই হতে দেব না। যতই অভিমান করে থাকো আমার উপর, আমি জানি পাখি তোমার প্রাণ, সেই পারবে তোমার অভিমান ভাঙতে। যতদিন তোমার অভিমান না ভাঙছে ততদিন তোমার পেছনে ছায়ার মতো পড়ে থাকবো। তবুও আর দৃষ্টির অগোচর হতে দেব না কখনো। প্রেয়সী বিরহের যন্ত্রণায় পীযূষ কাহিল হয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গিয়েছে তিনখানা মাস। একবারও তার হৃদয় হরিণীর সাথে দেখা হয়নি, তার বোকা বোকা কথাগুলো শোনা হয়নি। যেন এই কদিনে মেয়েটা বেশ বড় হয়ে গেছে। যখনই ফোন করে তখনই সে তার মায়ের খেয়াল রাখার কথা বলে। বাড়ির বাইরে বেশিক্ষণ থাকতে বারণ করে, মায়ের সঙ্গে বেশি করে সময় কাটাতে বলে। বর্তমানে সুপ্রিয়া দেবী অনেকটাই নর্মাল হতে পেরেছেন। জীবনের কালো বিষাদগুলো কাটিয়ে অনেকটাই সুস্থ তিনি। কথায় কথায় একদিন তার খেয়াল হলো অনুশ্রীর কথা। ছেলেকে বলেই ফেললেন, কিরে বৌমা কোথায়? আমি এতদিন ধরে অসুস্থ, কই একবারও তো এলো না আমায় দেখতে। মা অনুশ্রীর প্রতি আগ্রহ দেখাচ্ছে দেখে পীযূষ অনুশ্রীর এই বাড়িতে না আসার কারণ ভেঙে মাকে বোঝালো। এছাড়াও তনুশ্রীর খোঁজ পাওয়া, তার প্রেগনেন্সির ঘটনা, সবকিছুই বিশদ আলোচনা করলো মায়ের সাথে। সুপ্রিয়া দেবী বর্তমানে অনেক বেশি ভাবনা চিন্তা করেন প্রত্যেকটি বিষয় নিয়ে। আগের মতো সেই উগ্র মেজাজ বর্তমানে আর নেই। দুই বোনের সাথে করা তার দুর্ব্যবহারগুলো এক এক করে মনের মাঝে জেগে উঠল। অপরাধ বোধটা খচখচিয়ে উঠল হৃদ মাঝারে। চোখ দুটি বন্ধ করে নিজেকে নিজেই নিজের কৃতকর্মের জন্যে ছিছি করলেন তিনি। বললেন, আমাকে একবার নিয়ে যাবি ও বাড়িতে? দিদিভাইয়ের সাথে আলোচনা করে কামালগঞ্জ যাওয়ার ব্যবস্থা করতে হবে। পীযূষ খুশির ছোটে মাকে জড়িয়ে ধরল,
কিছুক্ষণের মধ্যে পৌঁছলো সেনগুপ্ত হাউসে। সেখানে সবার সাথে বিশদ আলোচনার পর পরদিন তিনি গাড়ি ভর্তি হয়ে সবাই রওনা দিল কামালগঞ্জের উদ্দেশ্যে। নীলিমা বিশালাক্ষী মায়ের মন্দিরে বসে চোখের জল ফেলছেন। তার মেয়েরা যে এতটাই কপাল করে এসেছে তিনি সত্যিই জানতেন না। ছোট জামাই সম্পর্কে তো আগেই জানতেন যে পীযূষ ঠিক কতটা পরিমাণ ভালোবাসে অনুকে, কিন্তু আজ সকালবেলায় বিশালাক্ষী মায়ের মন্দিরে এসে দেখেন রুদ্র খালি পায়ে বিশালাক্ষী মন্দিরের চতুর্পাশে প্রদক্ষিণ করে তনুশ্রী পাখিয়ার নিজের অনাগত সন্তানের নামে বিশাল বটগাছের ধাগা বাঁধছে। অপলক নয়নে রুদ্রকে দেখতে থাকাকালীন সময়ে পুরোহিত মশাই এসে জানান ছেলেটি নাকি বিগত 3 মাস ধরে প্রতিদিনই সকালবেলায় নগ্ন পায়ে মায়ের মন্দির প্রদক্ষিণ করে নিজের স্ত্রী আর অনাগত সন্তানের নামে পুজো করে। মনে মনে ক্ষমা করে দেন রুদ্রকে। বিশালাক্ষী মায়ের মন্দিরে প্রার্থনা করেন যাতে তার মেয়ে জামাইয়ের মধ্যে যে সমস্যা রয়েছে তা যেন অতি দ্রুতই মা সংহার করেন আর তার সন্তানদের মঙ্গল করেন। সনাতন মণ্ডলের বাড়ি আজ আত্মীয় স্বজনে 6 লাভ। সকাল সকাল 2 মেয়ের শ্বশুর বাড়ির লোকেদের দেখে তিনি সত্যিই অবাক হয়েছেন। সুপ্রিয়া দেবী সনাতন মণ্ডলকে বলে উঠলেন, দাদা, আমি আমার বাড়ির 2 মেয়েকে নিতে এসেছি, একটু ডাকুন ওদের, দেখে 2 চোখের তৃষ্ণা মেটাই। কিছুক্ষণের মধ্যেই নীলিমা অনুশ্রী আর তনুশ্রীকে সঙ্গে করে নিয়ে এলেন। পাখিও এলো তার মামার কোলে উঠে, কারণ বিপুল আর তার মাঝে এখন বিরাট বন্ডিং। মামা ভাগ্নি যেন 2 দেহ 1 প্রাণ। সারাদিন দুষ্টুমি আর খেলা করতে করতে দিন কাটে দুজনে। তনুশ্রী যখন সবার মাঝে 6 মাসের বিরাট ঢাকের মতো পেট নিয়ে উপস্থিত হলো, উপস্থিত প্রত্যেকের নয়ন দুখানি যেন জুড়িয়ে গেল। সুপ্রিয়া দেবী নিচে হেঁটে গিয়ে তনুকে ধরে নিয়ে বসালেন নিজের পাশে। তনুর কপালে প্রগাঢ় এক আদরের স্পর্শ, একে হাত দুটো ধরে বললেন, আমায় ক্ষমা করে দে তুই মা, শুধুমাত্র আমার কারণে তোর জীবনের আজ এই পরিণতি। আমিই দেয়। সত্যি বলতে নিজের মেয়ের খুনের দায়ভার অনেকাংশে আমারই। একজন মা হয়ে কিভাবে আমি আর একটি মেয়ের মাতৃত্ব হরণ করতে চাইলাম সেটা ভেবেই নিজের প্রতি ঘৃণা লাগছে। সেই কারণেই হয়তো ঈশ্বর আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আমি কার জন্য স্বার্থপর হয়ে এই অন্যায় করেছি। যার জন্য করছি সেই কিনা আমার মেয়ের হত্যাকারী। ছি, আমায় ক্ষমা করে দে মা, আমি তোর মায়ের মতো। আমার উপর অভিমান পুষে রুদ্রকে কষ্ট দিস না রে মা, ওর কোনো অপরাধ নেই, সব চক্রান্তের ফল। আমি আমার সকল সত্য তোর উপর থেকে তুলে নিলাম। ফিরে আয় মা, ছেলেটার কাছে ফিরে আয়। তুই যদি রুদ্রের জীবনে ফিরে না আসিস তাহলে যে আমি মরেও শান্তি পাবো না, অন্তত আমার শান্তির জন্য হলেও ফিরে আয়। প্রশ্নবোধক দৃষ্টিতে তনু তাকাতেই পীযূষ বুঝে নিল তনু কিছুই জানে না বিগত ঘটনাবলী সম্বন্ধে। পকেট থেকে ফোন বার করে তানিয়ার স্বীকারোক্ত ভিডিওটা প্লে করলো। তারপর বাকি ঘটনা বিশদভাবে ভেঙে বলল তনুকে। 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল তনুর। ক্ষমা তো সে কবেই করে দিয়েছে মানুষটাকে, কিন্তু সেই শর্তের বেড়াজালে আবদ্ধ হয়ে মানুষটার কাছে ফিরতে পারছিল না। আজ আবার সব সত্যি প্রকাশ পেতেই মনের মাঝে জমা পাথর নেমে গেল। অনুশ্রী তখনও ভয়ে ভয়ে একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে। সুপ্রিয়া দেবী তাকেও হাত ধরে টেনে এনে নিজের বুকের মাঝে চেপে ধরে বললেন, আমায় ক্ষমা করে দিবি না মা? সেদিন ভুল করে যে অন্যায় কাজ আমি করেছি তার জন্য আমি তুই হাত জোর করে তোর কাছে ক্ষমা চাইছি। ছিছি মা, এসব কি বলছো তুমি? আমি ছোট, অন্যায় করলে তুমি আমায় মারবে বকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাই বলে হাত জোর করে ক্ষমা চাইতে হচ্ছে? আমার বুঝি পাপ হবে না? শুধু তুমি একটিবার বলো, আমার উপর রাগ করে নি, তাহলেই হবে। এমন মিষ্টি মধুর বোকা বোকা কথা শুনে সত্যিই প্রাণ জুড়িয়ে গেল সুপ্রিয়া দেবীর। বুকে জড়িয়ে আনন্দের অশ্রুপাত করে বললেন, ওরে পীযূষ রে, এ তো সত্যিই মিষ্টির দলা। আমি এতদিন বুঝিনি, আজ বুঝতে পারছি আমার বুড়ো ছেলে এইটুকু পুস্কু মেয়ের প্রেমে কিভাবে পড়লো। ঘর ভর্তি লোক সবাই হো হো করে হেসে উঠল। লজ্জায় মাথা হেঁট হলো পীযূষের। শাশুড়ির মুখে এমন কথা শুনে বেচারি অনুর লজ্জায় প্রাণ যাই যাই অবস্থা। এরপর সরোজিনী দেবী তনুকে নিজের পাশে বসিয়ে তনুকে নিচের বুকে টেনে নিলেন পরম আদরে। 2 মেয়ের জীবনে সুখ ফিরে আসছে দেখে সনাতন আর নীলিমা ছলছল চোখে সুখের হাসি হাসলেন। আজ মন বাঁধনহারা, হৃদয় ছুটে চলেছে শত সহস্র মাইল বেগে। ধৈর্যেরা আজ অবাধ্য, প্রবল চঞ্চল।
আর দুটো চোখ, সে যেন কারো আনন্দ দর্শন না করা পর্যন্ত তার যেন বিশ্রাম নেই। প্রবল তৃষ্ণা তার অভ্যন্তরে, খুব কষ্ট দিয়ে ফেলেছে তার প্রেমিক পুরুষকে। যেভাবেই হোক, যে অবস্থাতেই হোক, সে তার প্রাণপ্রিয় প্রেমিক পুরুষের সান্নিধ্য না লাভ করে কিছুতেই শান্তি পাবে না, কিছুতেই না। তনুশ্রী ছটফটালো, অতিরিক্ত চিন্তায় গলা শুকিয়ে কাঠ হলো, হৃদয়ের তরপানিতে হলো নাজেহাল, চোখে মুখের ভাব হলো রক্তিম বর্ণ, সেই সাথে পেটেরটাও অনবরত নড়েচড়ে জানান দিল সেও তার বাবার সান্নিধ্য পেতে চায়। উস্কো খুস্কো চোখ মুখে বিবর্ণ হয়ে আসা পাংশুটে চেহারা নিয়ে তাকালো পীযূষের দিকে। তনুশ্রীর অমন বিবর্ণ উস্কো খুস্কো চেহারার চোখে পড়তেই আলতো হাতে ধরে বসার ঘর ছেড়ে বেরিয়ে এলো বাইরে। তারপর মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে তনু? খারাপ লাগছে বোন? ইতস্তততার চোটে আর ভেতরে ভেতরে জাগা অপরাধ বোধে মুখ দিয়ে টুস শব্দটা বার করতে পারল না। তবু চোখ, সে তো মনের খবর চাপা রাখতে পারে না। তার কাছ তো ওঘ্রানো, দুই নয়ন ফেটে অক্ষে গহ্বর হতে বেরিয়ে এলো শ্রাবণের দল। মুখে হাত চেপে শাড়ির আঁচল দিয়ে ঢেকে ফোপাতে লাগলো। পীযূষ যা বোঝার বুঝে নিল, আলতো করে হাতের ইশারায় অনুশ্রীকে ডাকলো। তারপর তনুর খেয়াল রাখতে বলে নিজে চলে গেল ঘরে। বসার ঘরে সবার মাঝে দাঁড়িয়ে সনাতনকে উদ্দেশ্য করে বলল, বলছি কি বাবা, আপনারা সবাই ভালো করে গল্পগুজব করুন, আমি একটু বেরিয়ে আসি, না হয় ততক্ষণ। সনাতন পীযূষের কথার মানে বুঝতে পারলেন, সাথে লজ্জিতও হলেন ভীষণ। মেয়েটার যে চোখ মুখের রং বিবর্ণ হয়ে গেছিল তা তার চোখ এড়ায়নি। এদিকে ছোট মেয়েরও একই রকম বিবর্ণ চেহারা। তাদের যে একটু আলাদাভাবে কথা বলার সুযোগ দেওয়া উচিত, সেটা তার এবং উপস্থিত সকলেরই মাথা থেকে বেরিয়ে গেছিল। আসলে ওনারা হলেন পুরনো যুগের মানুষ। তৎকালীন সময়ে ছেলেমেয়েরা অথবা স্বামী স্ত্রীরা আলাদা সময় কাটানোর সুযোগ পেতেন না, বলাই বাহুল্য তাদের দেওয়া হতো না। পাশ থেকে সরোজিনী দেবী আর সুপ্রিয়া দেবী সমস্বরে বলে উঠলেন সাবধানে যেতে। মনে মনে মাকে আর আন্টিকে থ্যাঙ্কস জানিয়ে পীযূষ তাড়াতাড়ি বের হয়ে গেল বাড়ি থেকে। সাথে সাথে ফোনে একটা মেসেজ টাইপ করে পাঠিয়ে দিল রুদ্রের নাম্বারে। জায়গাটি জলঙ্কি নদীর পার, ফুরফুরে বাতাস ধেয়ে আসছে চতুর্দিক হতে। পীযূষ তার গাড়িটি চালিয়ে রাস্তার ধারে ফাঁকা জায়গায় দাঁড় করালো। তারপর তনুকে গাড়ি থেকে নামিয়ে অধরে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালো তার গন্তব্য ঠিক কোথায়। দৌড় পানে দৃষ্টি মেলতেই দৃষ্টি গোচর হয় হৃদয় ঈশ্বরের মুখখানি। হৃদযন্ত্রের ধুকপুকানি বাড়ে, চিত্তে বাড়ে ব্যাকুলতা। তনু ভারী পেটখানির উপরে ডান হাত রেখে বাঁ হাত দিয়ে কোমরটায় চাপ দিয়ে ধরে আস্তে আস্তে হেঁটে যায় সেই দিকে। একটা বটগাছের ছায়ায় ঘাসের উপর বসে আনমনে পাথর ছুঁড়ে চলেছে নদীর জলে রুদ্র। ধীরে ধীরে এসে তনু রুদ্রের পাশে এসে দাঁড়ায়। তারপর ধীরে ধীরে রুদ্রের কাঁধের উপর হাত রাখে। চমকে তাকায় রুদ্র পেছন দিকে। তনুর মুখখানি দৃশ্যমান হতেই ছলছলানো চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু। কিয়ৎকাল তনুর নিষ্পাপ আননখানি পর্যবেক্ষণ করে ফোলানো পেটের উপর কম্পিত হাতখানি রাখার চেষ্টা করে, কিন্তু পারে না। ওই যে জড়তা নামের একটি অনুভূতি আছে না, যা মানুষের হৃদয়ে বিবেকে চেকে বসে থাকে। রুদ্রের ভেতরও বর্তমানে জড়তা কাজ করছে। চেয়েও স্পর্শ করতে পারছে না স্ত্রীর শরীরকে। হাজার বুক ফাটলেও পারছে না ছুঁয়ে দিতে নিজের অনাগত সন্তানকে। এদিকে তনুশ্রীরও একই অবস্থা। স্বামীকে কাছে দেখে ওই একই জড়তার কারণে পারছে না স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়তে। রুদ্র আস্তে আস্তে উঠে দাঁড়ালো। দুজনের চোখ দিয়েই তখন অশ্রুধারা বয়ে চলেছে। ফোপানো কণ্ঠে রুদ্র হাত দুটি জোর করে বলে উঠল, আই এম সরি তনু, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা। কথা সম্পূর্ণ করার আগেই তনু ঝাঁপিয়ে পড়ল রুদ্রের বুকে। শত আবেগ শত অনুভূতিরা লুটোপুটি খাচ্ছে যেন। বুক ফাটা আর্তনাদ করে কেঁদে উঠল তনু। আজ যেন বিগত 6 মাসের জমানো কান্না ঢেলে দিচ্ছে তার স্বামীর বুকে।
এতগুলো দিন সে শুধু মুখ চেপে বুকে পাথর চাপা দিয়ে রেখেছিল তার দুঃখ কষ্ট বিষাদগুলো। স্বামীর অবিশ্বাসের যন্ত্রণা, মনের কষ্ট, সবকিছু চাপা পড়েছিল একগাদা অভিমানের তলায়। আজ যেন সবকিছুর ওপর থেকে এই ভারী অভিমানের পাথরটা উন্মুক্ত হয়ে পড়েছে ওই মানুষটার নির্ভেজাল স্পর্শতে। রুদ্র বুক পেতে তার প্রেয়সীকে কাঁদতে দিচ্ছে, কারণ ও তো জানে মেয়েটার অভিমান কষ্ট তাকে পাথর বানিয়ে রেখেছিল। কাঁদুক আজ তনু, মন খুলে কাঁদুক, কান্নার তোপের চোখের জলের বানে হৃদয়ের থেকে সমস্ত অভিমানের পাথরগুলো ভেঙে চুরে ধুয়ে মুছে সাফ হয়ে যাক। শুধু পড়ে থাক ভালোবাসাগুলো। বহরমপুরে চলঙ্গির পারে প্রাকৃতিক সৌন্দর্যায়নে সজ্জিত রিসোর্টে অনুশ্রীকে নিয়ে এসেছে পীযূষ। রিসোর্টে ঢুকেই অনুশ্রীকে বসিয়ে স্পেশাল সুইফট বুক করলো। তারপর দুপুরের খাবার অর্ডার করেই অনুকে নিয়ে চলল তার বুকিং সুইফটে। হালকা সবুজ রঙের পেইন্ট করা রুমে সুন্দর করে গোছানো সাদা বেডশিটে পাতা একখানি বেড। ঘরের ব্যালকনিতে বিভিন্ন লতানো পাতা বাহারের কাছে সাজানো। অনু রুমে ঢুকতেই শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। পীযূষ অনুকে ভেতরে বসিয়ে বেরিয়ে গেল কিছুক্ষণের জন্য। আজ অনুর নিজেকে কেমন জানি অদ্ভুত একটা ফিলিংস বারবার শিহরিত করে যাচ্ছে। এমন তো নয় পীযূষ আর ও একসাথে কখনো থাকেনি বা এক বিছানা শেয়ার করেনি, তবুও আজ সবকিছুর মধ্যে কেমন জানি অন্যরকম এক অনুভূতি। হাতের ওড়নাটি শক্ত করে আঙ্গুলে পেঁচিয়ে বেশ কিছুক্ষণ ভাবলো। তারপর ঘরের প্রত্যেকটি জিনিস ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো ভালো করে। হাঁটতে হাঁটতে চলে গেল ব্যালকনিতে। নেমে সেই মনটা ভালো হয়ে গেল। সামনে বিরাট চলঙ্গি নদী। নদীর পার তাদের রিসোর্ট থেকে মাত্র 50 থেকে 60 মিটার দূরত্ব হবে। নদী থেকে হুড়হুড়ে ঠান্ডা হাওয়ার স্পর্শ ছুঁয়ে যাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গে। অনাবিল সৌন্দর্যে ঘেরা প্রাকৃতিক পরিবেশ। অনু ব্যালকনিতে হাঁটু মুড়ে বসলো। তারপর তাকিয়ে রইল নদীর পানে। প্রায় ঘন্টাখানেক সময় অতিবাহিত করে রুমের দরজা খোলার শব্দ কানে এলো অনুর। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই দেখলো হাত দুটো বড় বড় শপিং ব্যাগ আর একটা ফুলের টুকরি নিয়ে দাঁড়িয়ে আছে পীযূষ। বসা থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেঁটে এলো তার কাছে। টুকরিতে পলিথিনের মোড়ানো সাদা সাদা জুঁই ফুল দেখা যাচ্ছে। অনুর হাতে একটা শপিং ব্যাগ আর ফুলের টুকরিটা তুলে দিয়ে পীযূষ মাদক মেশানো গলায় বলল, আজ একটু সাজবো হৃদয়হরণে, শুধুমাত্র আমার জন্য প্লিজ। পীযূষের চোখের ভাষা যেন আজ অন্য কিছু বলছে। ক্ষণিকের মধ্যেই হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জানান দিল অনুকে। আকস্মাৎ লজ্জা পেয়ে গেল প্রচুর। নুয়ে এলো মাথাটা। তারপর আলতো মাথা নাড়িয়ে সম্মতি জানালো। পীযূষ শপিং ব্যাগ আর ফুলের টুকরিটা হাতে দিয়েই কিছুক্ষণের জন্যে ওয়াশরুমে প্রবেশ করলো। শুধু দরজা লাগানোর সময় বলল, তোমার হয়ে গেলে দরজায় টোকা দিও। ওপাশ থেকে দরজা লাগানোর শব্দ কানে আসতেই অনু প্যাকেটটা খুলল। সেখানে একটি সাদা রঙের লাল পেড়ে শাড়ি দেখতে পেল। সঙ্গে লাল ব্লাউজ, একজোড়া শাখা পলা, একখানা সিঁদুর, একজোড়া নূপুর আর এক কৌটা আলতা, একখানি লাল লিপস্টিক, এক পাতা লাল বিন্দি, একটা ছোট্ট চিরকুট যাতে লেখা সিঁদুর আর আলতা ছোঁয়া আপনার জন্য নিষিদ্ধ। টুকরির প্যাকেটটা খুলতেই পুরো ঘরময় জুঁই ফুলের ঘ্রাণে মৌমো করে উঠল। অতপর দেরি না করে শয্যাবরণগুলো জড়ালো নিজের অঙ্গে। অতপর লম্বা চুলগুলি খুলে পুনরায় হাত খোপা বেঁধে জুঁই ফুলের মালা জড়ালো খোপায়। শাখা পলা পড়ল দুটি হাতে। আয়নায় তাকিয়ে নিজেকে পর্যবেক্ষণ করলো। বিন্দির পাতা থেকে একখানি লাল বিন্দি তুলে বসালো দুই ভ্রুর ঠিক মাঝখানে। ওষ্ঠচূড়া রাঙালো লাল লিপস্টিকে। নিজেকে দেখতেই ভিতরে ভিতরে কেমন যেন শিউরে উঠল অনু। লজ্জায় লাল হয়ে এলো নাকের মাথা। অতিরিক্ত উষ্ণতায় কপাল ছেয়ে পড়ল লালচে রঙের প্রলেপ। দুটি হাতের আজলাই আপনা হতেই ঢেকে নিল নিজের বদনখানি। ইস, আজ ওর এত কেন লজ্জা লাগছে? কেন এত শিহরণ বয়ে যাচ্ছে শিরায় উপশিরায়? এমন তো কিছু ঘটেনি যাতে লজ্জা পেতে হবে। এসব ভাবনার মাঝেই কাঁধে শীতল হাতের স্পর্শ পেতেই চমকে উঠল অনু। ঘাড় ঘুরিয়ে দেখতেই নজরে এলো পীযূষের নেশালো দৃষ্টি। অনুকে দুহাতে ধরে নিচের দিকে ঘোরালো। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে সিঁদুরের কৌটোখানি হাতে তুলে নিল। তারপর তর্জনী আর বুড়ো আঙ্গুলের সাহায্যে সিঁদুর তুলে রাঙিয়ে দিল অনুশ্রীর সিঁথি।
কিছু সিঁদুরের গুঁড়ো পড়ল নাকের ওপর, তাতেই যেন সৌন্দর্য বহুগুণ বাড়ল অনুর। এক হাতে অনু নিচের ঢেউ খেলানো বাঁকা নগ্ন কোমরে পীযূষের শক্তপোক্ত পেলাপোষ সুঠাম হাতের স্পর্শ পেতেই থরথরিয়ে কেঁপে উঠল। ধীরে ধীরে স্পর্শ কঠিন হলো, কাঁপুনির মাত্রা ছাড়ালো তরতরিয়ে। অসম্ভব উষ্ণতায় গলা বুক শুকিয়ে কাঠ হলো তনুর। আচমকা হ্যাচকা টানে আছড়ে গিয়ে পড়ল পীযূষের নগ্ন বুকে। পীযূষের গরম নিঃশ্বাসের ছড়াছড়ি তখন অনুর চোখে মুখে। ভয়ে অক্ষি যুগল কুঞ্চিত করে ঘন ঘন ঢোক গিলছে অনু। পীযূষ প্রেয়সীর ভীত কম্পিত হালকা শরীরখানি পিষে ধরল তার লোমশ ভেজা শরীরের মাঝখানে। মাথার চুল থেকে ফোঁটা ফোঁটা জল পড়তে লাগলো অনুর ওষ্ঠ চোরার উপর। অদ্ভুত সৌন্দর্যে বিমোহিত হয়ে পীযূষের মাথা নষ্ট হলো। মুহূর্তেই নজর ঘুরিয়ে অনুকে কোলে তুলে নিল, চলল ব্যালকনিতে, আবার ফিরে এলো রুমে। নূপুর আলতো তার তুলিখানি হাতে নিয়ে ফিরে এলো। অনু তখনও চোখ খোলেনি। আচমকাই সুরসুরি লাগতেই চোখ খুলে তাকালো, দেখলো পীযূষ উদাম শরীরে একটা 3/4 প্যান্ট পরে তনুর একটি পা নিজের হাঁটুর উপর রেখে পরম যত্নে আলতা পরিয়ে দিচ্ছে। আলতা পরানো শেষ করার পর বহু যত্নে নূপুর পরালো। তারপর অনুকে আবার হ্যাচকা টানে নিজের কোলে বসিয়ে কানের কাছে মুখ নিয়ে এসে বলল, জানো বোকা পাখি, বিগত 3 মাস আমি সারা দিন রাত শুধু তোমায় নিয়ে ভেবেছি। এক মুহূর্ত শান্তি পাইনি, ছটফট করে গেছি। বারংবার ভেবেছি কবে যেদিন আসবে সেদিন তুমি আমার কাছে একদম থাকবে। আমি আমার বুকের মাঝখানে তোমায় চেপে ধরে বোঝাবো তুমি বিহীন এই বুকটা শূন্যতার কতখানি। পীযূষের কথায় তার গরম নিঃশ্বাসে আবেশে পরিপূর্ণ হয়ে উঠল অনুর তনু মন হৃদয়। মুহূর্তেই পিছন ফিরে চাপটে ধরল পীযূষকে। হঠাৎ ফুঁপিয়ে উঠল, ফোপাতে ফোপাতেই বলল, জানেন, আমিও অনেক কষ্ট পেয়েছি। নিজের ভালোবাসা থেকে দূরে থাকা যে কত কষ্টকর তা এই 3 মাসে ভালোভাবেই বুঝেছি। কি বললে তুমি? আরেকবার বলো। কি বলবো? ভালোবাসো আমায়? এতক্ষণ আবেগের বশে কি বলে ফেলেছে অনু বুঝতে পেরে লজ্জা পেল ভীষণ। আস্তে করে দৃষ্টি নিচে রেখে মাথা নেড়ে সম্মতি জানালো। ভীষণ উত্তেজনায় চাপটে ধরল বুকের মাঝে পীযূষ অনুকে। উষ্ণ ভেজা চুমু আঁকলো অনুর কপালে। কবে থেকে ভালোবাসো আমায়? যেদিন থেকে আমার জীবনে আপনি এসেছেন, তারপর আপনার বকুনি আর কেয়ারগুলো কি জানি কিভাবে আমায় সব সময় ভালো লাগতো। তারপর ধীরে ধীরে আপনার প্রতি এক অদৃশ্য টান অনুভব হতে লাগলো। আপনাকে না দেখতে পেলে অস্থির অস্থির লাগতো নিজেকে। কবে কখন কিভাবে ভালোবাসা হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। সত্যি? মাথা নাড়িয়ে সম্মতি জানালো অনু। নগ্ন বুকে অনুকে ওকে আরো শক্ত করে চেপে ধরল। উফ, আর এভাবে বলো না হৃদয় হরণী। তোমাকে যে ভালোবাসতে ইচ্ছে করে সমস্ত সীমা পরিসীমা ছাড়িয়ে যেতে ইচ্ছে করে। বোকা অনু আবেশে চোখ বন্ধ করে পীযূষের কথাগুলো শুনে যাচ্ছিল। আবেশে উন্মত্ত হয়ে আচমকাই বলে উঠল, আমায় একটু ভালোবাসুন না, সমস্ত সীমা পরিসীমা ছাড়িয়ে। অনুকে আরো শক্ত করে বুকের মাঝে চেপে ধরে পীযূষ বলল, তুমি সইতে পারবে না বোকা পাখি। আমার ভালোবাসা যে বড় কঠিন, তুমি সামলাতে পারবে না। পারবো, খুব পারবো। আমার আপনার ভালোবাসা চাই চাই। যদি সামলাতে না পারি তখন আপনি সামলে দেবেন, তবুও চাই। পীযূষ অনুভূতির আন্দোলনে পাগল পাড়া হয়ে উঠল। কিছুতেই নিজেকে সামলানো যাচ্ছে না। অনুকে কোল থেকে নামিয়ে রুমে চলে গেল। ডান হাত দিয়ে নিচের মাথার চুল টেনে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে সামলাতে লাগলো নিজেকে। এদিকে অনুর মনে হলো পীযূষ ওকে প্রত্যাখ্যান করছে। দু চোখ ঢেলে জল বেরিয়ে এলো। অনুর ফোপানির শব্দ কানে যেতেই ছুটে এসে কোলে তুলে নিল অনুকে। তারপর কোলেও করা অবস্থাতেই বেডে বসে কপালে কপাল ঠেকিয়ে বলল, তুমি সইতে পারবে না সোনা, কারণ আমি তোমায় ভালোবাসতে শুরু করলে নিজেকে সামলাতে পারবো না। বোকা অনু কিছুই বুঝলো না। ভালোবাসলে আবার সামলাতে হয় নিজেকে, এ তথ্য তার মাথায় ঢুকলো না। জেদ চেপে বলল, দরকার নেই সামলানোর, আমার ভালোবাসা চাই চাই।
কথা শেষ হতে না হতেই পীযূষ তার লালচে চিকন ভেজালো ঠোঁটজোড়া দিয়ে নিমেষেই চেপে ধরল অনুর কোমল নরম রক্তিম ঠোঁট দুটি। আচমকা আক্রমণে থতমত খেল। মুহূর্তেই মস্তিষ্ক জানান দিল অন্যরকম এক অনুভূতির। পীযূষের স্পর্শ তখন গাঢ় হয়ে আকাশ স্পর্শ করছে। ধীরে ধীরে মনে হলো অনুর এবার বুঝি দম বন্ধ হয়ে যাবে। পীযূষ কিছুক্ষণের মধ্যেই ওষ্ঠচূড়া ত্যাগ করে সর্বাঙ্গের ভর ছাড়ল নরম কোমল চিকন শরীরের উপর। মুহূর্তেই আছড়ে পড়ল পীযূষের ভালোবাসার ঘূর্ণিঝড়। অনু তরপালো, ছটফটালো, কিন্তু উন্মাদ পীযূষ তখন আয়ত্তের বাইরে। পীযূষ নামক ঝড়ের দাপটে অনু তখন ভেঙে ছুঁড়ে পিষে খান খান। উন্মত্ত প্রণয়ের পরিণতি পেল কিছু কষ্টময় সুখের আর্তনাদে।